মেঘকুঞ্জের ইলশিকুড়ি লিখেছেন মিশকামুন। পর্ব ৮। আজকে ওদের বিদায় অনুষ্ঠান। খারাপ লাগছে খুবই, কিন্তু প্রকৃতির নিয়ম, শুরু থাকলে শেষ হবেই। ইচ্ছে মুখ গোমরা করে বসে আছে। কলেজে আসার পর থেকেই এমন চুপচাপ রয়েছে। ওই কিছু জিজ্ঞেস করলে শুধু হু হা দিয়ে উত্তর দিচ্ছে। ওহির হঠাৎ মন খারাপ হয়ে গেল, তাই নিজেও চুপ হয়ে গেল। তা দেখে ইচ্ছে মুখ খুলল। তোর আবার কি হলো? তোর মন খারাপ, তাই আমারও মন খারাপ। ইচ্ছে দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি আমাদের আলাদা ভার্সিটিতে আসি, তখন আমরা একেবারে আলাদা হয়ে যাব, তাই না? ওহি মাথা নাড়ালো। মিনিট দুইকের মধ্যে কান্না করে ফেলল। তা দেখে ইচ্ছে তাকে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না, দেখিস আমাদের একসাথেই হবে। আমরা কোনো দিন আলাদা হব না। এবার থাম, নইলে কিন্তু আমিও কেঁদে ফেলবো। ওহি চোখ মুছতে মুছতে বলল, না না, এই তো থামছি। ভেরি গুড। তুই আমাকে অনেক বিশ্বাস করিস, তাই না? ইচ্ছে মাথা নাড়িয়ে বলল, হুম। কিন্তু কেন বলতো? তোকে না আমি একটা মিথ্যা কথা বলেছি। কি? সেদিন ভাইয়া না, আমি তোকে চিঠি দিয়েছিলাম তার নাম দিয়ে। ইচ্ছে হতভম্ব হয়ে গেল। কতগুলো কথা শুনিয়ে দিল সেই লোককে, অথচ সে দেয়নি। রেগে বলল, কিন্তু কেন? আর ওটা তো তোর হাতে লেখা নয়। আমার লেখা নয়, আবির ভাইয়ের লেখা। আমি লিখলে তুই বুঝে ফেলতি, তাই সেই লিখেছে। কিন্তু তার হাতে লেখা যে কি পরিমাণ খারাপ কি বলবো। আরিয়া আপুকে দিয়ে লিখে নেওয়ার রিস্ক। সে প্রচণ্ড পেট পচা। যদি কাউকে বলে দেয়, সেই ভয় আর তাকে বলিনি। আর ভাই নিজেই তোদের পাশের বাড়ির মালির হাতে দিয়ে গেছে। আমি ভেবেছিলাম ভাইয়ার লেখা এসব রোমান্টিক কথা শুনে তুই প্রেমে পড়ে যাবি, কিন্তু না, তুই তো উল্টো চেতে গেলি। সরি রে সই। ইচ্ছে ওহির মুখ ফুলিয়ে রাখা দেখে আর রাগ করে থাকতে পারল না। কৌতূহল নিয়ে কপাল কুঁচকে বলল, তাহলে লেখা উধাও হয়ে গেল কেন? তুই যদি কি অন্য কাউকে দেখাস, আমার ভাইয়ের সম্মান যাবে না। এই জন্য সেই কলম ব্যবহার করা। ইচ্ছে উঠে দাঁড়ালো, দুই হাত কোমরে রেখে বলল, ওরে চিটার, ওরে বাটপার, এই ছিল তোমার মনে? আর হবে না, সত্যি বলছি। তোকে একটা ছন্দ শোনাই। ইচ্ছে উত্তর করলো না। ওহি বোকা বোকা একটা হাসি দিয়ে ইচ্ছেকে নকল করে বলল, মুরগি খায় খই, ইচ্ছে আমার প্রাণপ্রিয় সই। দুজনেই হাসতে লাগলো। তখনই হলরুম থেকে ডাক পড়লো। দুজনেই উঠে দাঁড়ালো। এখন স্যারেরা বক্তব্য দিবেন। বিদায় নিতে নিতে প্রায় বিকাল হয়ে গেল। ইচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ রাস্তার মাঝে অনুভবকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে বেশ লম্বা করে সালাম দিল। অনুভব এক লোকের সাথে কথা বলছিল। কোনো মেয়ের ভয়েস শুনে পেছনে তাকালো। ইচ্ছেকে দেখে ব্রু কুচকালো। সামনে দাঁড়িয়ে থাকা লোককে বিদায় জানিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি চাই মেয়ে? একটা দাবি নিয়ে এসেছি। কিসের দাবি? আমাদের গ্রামে একটা ভার্সিটি খোলার ব্যবস্থা করে দিন তো। কেন? কেন মানে, আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, তারপরেই বাইরে চলে যেতে হবে। আমি আমার আপন মানুষদের সাথে থাকতে চাই, বাইরে যেতে চাই না। অনুভব ইচ্ছের দিকে তাকালো। ইচ্ছের একটা স্বভাব হাত ঝাঁকিয়ে কথা বলা। এই কয়েকদিনে তা বেশ ভালো করে খেয়াল করেছে। তবে ইচ্ছের এমন কথা শুনে রাগলো না। আসলে আপন মানুষদের ছেড়ে বাইরে গিয়ে থাকতে সবারই কষ্ট হয়। তার বোনটাও চলে যাবে কিছুদিন পরে। তবে সে কি করে ভার্সিটি দিবে? এটা সম্ভব নয়। আর কিছু? ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে বলল, হ্যাঁ, আরেকটা কথা, আপনি বিয়ে করবেন না? অনুভব ভ্রু কুচকে বলল, সময় হলে করব। কেন? আপনার জন্য আমাদের পাশের বাড়ির সুফিয়া রেডি হয়ে আছে। আপনার সাথে তাকে দারুণ মানাবে। আমার সাথে শুধু কেন মানাবে? ইচ্ছে দাঁত কেলিয়ে বলল, কারণ পাগলের জীবনসঙ্গী পাগলই মানায়। অনুভব গম্ভীর কণ্ঠে বলল, হুম, যেমন এক পাগল আরেক পাগলকে ভালো চেনে। ইচ্ছে রেগে কিছু বলবে তার আগে আবার বলল, সন্ধ্যা হয়ে এসেছে, বাড়ি যাও। ইচ্ছে বিরক্ত হলো, কিছুটা রাগ নিয়ে বলল, এই জন্য আপনাকে আমার পছন্দ হয় না। তো এই অ্যাটিটিউডের জন্য আপনার কপালে বউ জুটবে না। বলেই ইচ্ছে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। কয়েক ধাপ যেতেই অনুভব পেছন থেকে বলল, বউ না জুটলেও তোমার মতো বাচ্চা মেয়েকে আমি বিয়ে করব না। ইচ্ছে পেছনে ঘুরে কোমরে হাত রেখে বলল, আমার বইয়ে গেছে আপনার মতো বুড়ো লোককে বিয়ে করতে। আপনার তো দু চোখ দূরের কথা, এক চোখেও সহ্য করতে পারি না। অনুভব অপমানিত বোধ করল। গম্ভীর কণ্ঠে বলল, সাবধানে কথা বলবে মেয়ে। তকদিরে থাকলে আমার মতো বুড়ো লোকেরই তুমি বউ হবে। ইচ্ছে বড় বড় করে তাকালো। অনুভব চলে গেল। কপালের সামনের চুলগুলো ফু দিয়ে সরিয়ে বিড়বিড় করতে করতে বাড়ির রাস্তা ধরল। ইচ্ছে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দাদাজানের কাছে গিয়ে বসলো। শফিক সাহেব বই পড়ছিলেন। ইচ্ছেকে দেখে বই রেখে বললেন, ইচ্ছে রানী যে, আসুন আসুন। কি করছো দাদাজান, আর তোমার বউটা কোথায়?
বই পড়ছিলাম। আর তোর দাদি যান একটু বাইরে গেছি। ও আচ্ছা দাদা যান, তুমি অনুভব মির্জাকে চিনো? হুম, সে আমার প্রিয় ছাত্র ছিল। আর আজকেও এসেছিল তো আমার সাথে দেখা করতে। কেন বলতো? ইচ্ছে বড় বড় করে তাকিয়ে বলল, আমাদের বাড়িতে এসেছিল কেন? শফিক সাহেব জানে ইচ্ছে রাজনীতি পছন্দ করে না, তাই রসিকতা করে বললেন, তোর বিয়ের প্রস্তাব নিয়ে। ইচ্ছে রেগে গেল। কিছু বলার আগেই আনোয়ারা বেগম ভেতরে আসলেন। ইচ্ছে দাদাজানের রসিকতা বুঝতে পেরে দাদিজানকে বলল, জানো দাদিজান, কেউ এতক্ষণ তোমার নামে অনেক কিছু বলছিল। আনোয়ারা বেগম আর চোখে শফিক সাহেবের দিকে তাকিয়ে ইচ্ছের পাশে বসে পড়ল। গম্ভীর কণ্ঠে বলল, কি কইতাছে? তুমি নাকি দিন দিন আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছ। ধ্যাত সেমডি, খাবার দিতাছি, তাড়াতাড়ি আয়। আনোয়ারা বেগম লজ্জা পেয়ে বেরিয়ে যেতেই ইচ্ছে আর শফিক সাহেব অট্ট হাসিতে ফেটে পড়লেন। তুষার রাস্তায় তার দলবল নিয়ে বসে বসে মেয়েদের বিরক্ত করছিল। হঠাৎ রাস্তায় ওহিকে দেখে তার চোখ চকচক করে উঠল। অনুভব মির্জার বোন। তার জন্যই তুষারের বাবা এবার নমিনেশন পায়নি। মনের মাঝে রাগ পুষে রেখেছে। সবাইকে একপাশে রেখে সে একাই ওপাশে গেল। ওহি রিক্সা দাঁড় করিয়ে দোকান থেকে আইসক্রিম কিনতে নেমেছিল। কি গো সুন্দরী, একা একাই আইসক্রিম খাবে? ওহি বিরক্ত নিয়ে তাকালো। প্রথমে ভেবেছিল রঙ্গনের লোক, পরে বুঝলো না, অন্য কেউ। কিছু না বলে রিকশায় উঠে বসলো। তুষার সামনে গিয়ে দাঁড়ালো। হাত এগিয়ে দিয়ে ওহির হাত থেকে একটা আইসক্রিম নিয়ে বলল, তা সুন্দরী, তোমার ভাই এত সুন্দর একটা মেয়েকে বডিগার্ড ছাড়া বাইরে ছাড়ে কোন আক্কেলে? কে বলেছে বডিগার্ড নেই? তুষার সাইডে তাকালো। রঙ্গন দাঁড়িয়ে আছে। তাকে দেখে হাসার চেষ্টা করে বলল, আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? রঙ্গন তার হাত থেকে আইসক্রিমটা নিয়ে খেতে খেতে বলল, আব্বার বউরে ডিস্টার্ব করলে আব্বা কেমনে ভালো থাকে? ওহি বড় বড় করে তাকালো। কি বলে এই লোক? তবে মুখে কিছু বলল না। নীরবতা বজায় রাখলো। তুষার অবাক কণ্ঠে বলল, মানে? এক কথা বারবার আমি বলি না। এখনই মাফ চা, নইলে আমারও তো চিনোস। আশা করি হসপিটালে ভর্তি হওয়ার কাহিনী ভুলিস নাই। সময় 1 মিনিট। তুষার ভয় পেয়ে গেল। রঙ্গনের হাতে মার খেয়ে সে 1 মাস হসপিটালে ভর্তি ছিল। উপায় না পেয়ে 2 হাত জোর করে ওহিকে বলল, আব্বার বউ আম্মা, মাফ করিয়া দেন না। আর জীবনেও আপনাকে কিছু বলবো না। না না, কোনো মেয়েকেই বলবো না। ওহি বিরক্ত হলো, বলল, ঠিক আছে, এখন দুজনে নাটক বন্ধ করে রাস্তা ছাড়ুন। তুষার সরে দাঁড়ালো, তবে রঙ্গন উঠে বসলো রিকশায়। ওহিকে কিছু বলার সুযোগ না দিয়েই রিকশাওয়ালা চলে যেতে বলল। আপনি আমার রিকশায় কেন উঠলেন? নাম লেখা ছিল নাকি? ওহি রেগে তাকালো, বলল, কি চাই আপনার? বউ চাই, এনে দিবি? ওহির করা জবাব, আমি কি ঘটক যে বউ এনে দিব? আর আপনি আমার আইসক্রিম না বলে খাচ্ছেন কেন? রঙ্গন একবার আইসক্রিমের দিকে তাকালো, একবার ওহির দিকে তাকালো। তারপর ওহির হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নে তোর আইসক্রিম। ওহি ভেবাচাকা খেয়ে গেল। অর্ধেক খাওয়া আইসক্রিমের দিকে তাকিয়ে রইল। প্রচণ্ড রাগ হলো। ওহির অতিরিক্ত রাগ হলে সে চুপ হয়ে যায়, কারোর সাথে কথা বলে না। নাকের পাতাটা ফুলছে বারবার। রঙ্গন তা চেয়ে চেয়ে দেখছে। উত্তর না পেয়ে বলল, আমাকে তোর খুব খারাপ মানুষ মনে হয়? ওহি উত্তর দিতে না চেয়েও দিল। টিটকারি মেরে বলল, না, আপনাকে আমার বিশ্বের সবচেয়ে ভালো মানুষ মনে হয়। রঙ্গন ঠোঁট টিপে হাসল, বলল, উত্তর ভুল, আমি পিওর খারাপ মানুষ। ওহি ভোরকে তাকালো। এমন কথা সে তার বাবর জীবনেও শুনে নাই। নিজেকে কেউ খারাপ বলে? রঙ্গন আবার বলল, কালকে থেকে তোকে আর আমি বিরক্ত করব না। কেন? কথাটা বলেই ওহি নিজেই নিজের মুখ চেপে ধরল। এটা সে বলতে চায়নি। রঙ্গন হাসলো, বলল, কেন, তুই কি চাচ্ছিস তোকে আমি বিরক্ত করি? না না, আমি কেন তা চাইব? ওহির কথা শেষ হতেই রঙ্গন চলন্ত রিকশা থেকে নেমে পড়ল। আর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। এভাবে নামতে দেখে ওহি কিছুটা ভয় পেয়ে গেল। রিকশার হুডি তুলে পেছনে তাকালো। রঙ্গন সিটি বাজাতে বাজাতে একটা টং দোকানে ঢুকছে। ওহি সামনে তাকালেও সোজা হয়ে বসলো। অতঃপর হাতে থাকা অবশিষ্ট আইসক্রিমটা ফেলে দিল। রঙ্গনকে দেখে তার বন্ধুরা এগিয়ে আসলো। আসিফ তার কাজ ঘেঁষে বসতে বসতে বলল, তুই কি সত্যি ওই মেয়েকে আজকের পর আর বিরক্ত করবি না? তাহলে এতদিন ওগুলো কেন করলি? তুই একে গা ঘেঁষাঘেঁষি বন্ধ করে দূরে গিয়ে বস। আসিফ সাথে সাথে চোখ মুখ কুঁচকে দূরে গিয়ে বসলো। চায়ের কাপে এক চুমুক দিয়ে বলল, পাখিকে পোষ মানাতে হলে আগে তাকে মুক্ত করতে হয়। রাত 1:45টার দিকে কারো হইচই শুনে ঘুম ভেঙে গেল অনুভবের। বাইরে বেরিয়ে আসলো। তখনই চয়ন ছুটতে ছুটতে আসলো। এসেই বলল, ভাই, সর্বনাশ হয়ে গেছে, মাস্টার মশাইয়ের বাড়িতে আগুন লেগেছে। তৎক্ষণাৎ অনুভবের মাথায় যা আসলো, সবাই ঠিক আছে তো? ইচ্ছে ঠিক আছে তো? পর্ব 9।
কথায় বলে, চোরে নিয়ে গেলেও তাও কিছু না কিছু রেখে যায়, কিন্তু আগুনে ধরলে সব পুড়িয়ে তারপরে যায়। ফায়ার সার্ভিস আসতে আসতে 1 ঘন্টা লাগিয়ে দেয়। প্রতিবেশীরা তাদের সাধ্য মতো চেষ্টা করছে, কিন্তু কী কারণে আগুনটা লেগেছে তা এখনো ধরতে পারেনি। অনুভব খবর পেয়েই তার দরবল নিয়ে চলে এসেছিল। শফিক সাহেবের শখের বাড়িটা বেশ অনেকটাই পুড়ে শেষ। আগুন লেগেছে বুঝতে পারেন সবার প্রথম শফিক সাহেব নিজেই। তিনি চিৎকার করে ওঠেন। ইচ্ছে ছুটে আসে, তাকে আগেই বের করে দেন শফিক সাহেব। আনোয়ারা বেগম ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। তাকে টেনে বের করতে গিয়ে শফিক সাহেব আটকা পড়ে যান। তাকে গিয়ে বের করে অনুভব। শফিক সাহেবের ডান পাশের বেশ অনেকটাই পুড়ে গেছে। তাকে আপাতত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ডক্টর জানিয়েছে ভয়ের কিছুই নেই। ইচ্ছে চুপচাপ এক কোণে বসে ফুপিয়ে কান্না করছে। আনোয়ারা বেগম কেবিনের ভেতরে রয়েছে। এত সময় সে ইচ্ছের কাছেই ছিল, তবে শফিক সাহেবকে বেডে দিয়েছে শুনে সে ভেতরে চলে গেছে। এখন চোখ থেকে পানি দেখা না গেলেও তার ফুপানোর শব্দ বেশ ভালোভাবেই শোনা যাচ্ছে। বারবার নাক টানছে। অনুভব ডক্টরের সাথে কথা বলে বাইরে আসে। ইচ্ছের দিকে তাকাতেই দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। বড্ড ক্লান্ত দেখাচ্ছে। ধূপধাপ পা ফেলে এসে ইচ্ছের থেকে দূরত্ব বজায় রেখে বসে পড়ে। শরীরে তার টি শার্ট আর ট্রাউজার। বাসায় যেভাবে ছিল সেভাবেই বের হয়েছিল। পকেটে হাত দিয়ে টিস্যু খুঁজল, তবে টিস্যু না পেলেও একটা রুমাল পেল। সেটাই ইচ্ছের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে সাহসী মেয়ে, চোখ মুখ মুছে নাও, তোমার দাদাজান ঠিক আছে। ইচ্ছে বিনা বাক্যে নিয়ে নিল, তবে মুখে কিছু বলল না। মাথা নিচু করেই রাখল। অনুভব ঘড়ি দেখে নিল 6টা বাজে। শীতের দিন 6টা মানে ভোর। তোমার কি ঘুম পেয়েছে? ইচ্ছে এবার মাথা তুলল, নাক টানতে টানতে বলল, আমার কি ঘুম পাওয়ার কথা? না, তবে ঘুমানো উচিত। তুমি বললে আমি একটা কেবিন বুক করে দিতে পারি। না, লাগবে না, আপনি গিয়ে ঘুমান। ইচ্ছে আবারও কান্না করে ফেলল। অনুভব তার হাতটা এগিয়ে নিয়ে গেল ইচ্ছের মাথায় রাখার জন্য, তবে কিছু একটা মনে করে আবার সরিয়ে নিল। উঠে দাঁড়ালো, বলল, তোমার দাদাজানকে দেখবে? ইচ্ছে চট করে উঠে দাঁড়ালো, মাথা নাড়িয়ে সম্মতি দিল। অনুভব সামনের দিকে এগিয়ে গেল। ইচ্ছেও পিছু নিল। কেবিনে দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ইচ্ছেকে ইশারা করলো। কাচের দরজা হওয়াতে ভিতরে স্পষ্ট দেখা যাচ্ছে। শফিক সাহেবের জ্ঞান ফিরেছে। ডান হাত নাড়াতে না পারলেও তার বাম পাশে ঘুমিয়ে পড়া অর্ধাঙ্গিনীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাম হাত দিয়ে। মুখে কিছু একটা বিড়বিড় করে বলছে। আনোয়ারা বেগমের ঘুম পাতলা ছিল। কয়েকবার মাথায় হাত রাখতেই ঘুম ভেঙে গেল। ফুপিয়ে কেঁদে উঠলেন। শফিক সাহেব তাকে সান্ত্বনা দিতে দিতে আধো আধো কণ্ঠে ধীরে ধীরে বললেন, কাঁদছো কেন গিন্নি? আমি ঠিক আছি তো। আমি অনেক ভয় পাইয়া গেছিলাম, মনে হচ্ছিল আর বোধহয় তোমার লগে থাকা হইব না। শফিক সাহেব মুচকি হাসার চেষ্টা করলেন। তোমাকে ফেলে আমি কোথায় যাব বিবিজান? কোথাও যাবে না, মরণ হইলে একলগে মরমু। এখন আর কথা বললেন না, ডাক্তার নিষেধ কইরা গেছে। শফিক সাহেব মাথা নাড়িয়ে স্ত্রীকে আবার বেডে মাথা রাখতে ইশারা করল। আনোয়ারা বেগম তাই করলেন। এই দৃশ্য কাচের বাইরে দাঁড়িয়ে থাকা তরুণ তরুণী দেখল। ইচ্ছে এখন মিটিমিটি হাসছে। অনুভব তা দেখে ভ্রু কুচকালো, বলল, হাসছো কেন? দেখছেন আমার দাদাজান আর দাদিজানের মধ্যে কত মোহব্বত। অনুভব এবার মুচকি এসে বলল, হুম, এটা তো সবাই জানে। তাদের দুজনকে একসাথে দেখলে আমার বড্ড শান্তি লাগে। ইস, আমিও যদি দাদাজানের মতো একটা জামাই পেতাম, জীবন আমার ধন্য হয়ে যেত। বয়স কত তোমার? কেন? প্রশ্ন নয়, উত্তর করতে বলেছি। 19, যদিও সার্টিফিকেটে 1 বছর কমানো আছে। আপনার? কাগজে কলমে 25, তবে আসল 27। বলেই অনুভব উল্টো দিকে হাঁটা ধরল। আবারও গিয়ে বসে পড়ল। ইচ্ছেও তার পিছু নিল। যেতে যেতে সন্দেহের চোখে তাকিয়ে বলল, আপনার বয়স 30-এর কম? কেন, বিশ্বাস হয় না? ইচ্ছে মাথা নাড়িয়ে না বুঝালো। অনুভব কিছু একটা ভেবে বলল, আসলে আমি 2 ক্লাস গ্যাপ দিয়ে উপরে উঠে গিয়েছিলাম। 3-4 না পড়ে 5-এ ভর্তি হয়েছিলাম, আর সার্টিফিকেটে বয়স কম বাবা দিয়েছিল। ইচ্ছে হঠাৎ প্রসঙ্গ পাল্টে বলল, আপনি আমাকে নর্মাল করতে এত কথা বলছেন, তাই না? অন্য সময় তো বোম মেরেও আপনার মুখ থেকে কথা বের করা যায় না। অনুভব সে কথার উত্তর না দিয়ে বলল, এটা তোমার জামাই নিয়ে ভাবার বয়স নয়, পড়াশোনা করার বয়স। ভালো করে পড়ো, নইলে রেজাল্ট খারাপ হবে। ইচ্ছে হতাশার সুরে বলল, জামাই নিয়ে সংসার করার বয়সে পড়াশোনা করলে রেজাল্ট তো খারাপ হবেই। এখনকার মেয়েদের মাথায় কি শুধু এসবই চলে? সবার জানি না, তবে আমার চলে। অনুভব আর কথা বাড়ালো না। বড্ড ক্লান্ত লাগছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে। একটু চা হলে ভালো হতো।
ক্লিনিকের নিচে চা বা কফি পাওয়া যাবে। উঠে দাঁড়ালো, সোজা নিচে গিয়ে 2 কাপ কফি নিয়ে আসলো। একটা ইচ্ছেকে দিল, অপরটায় নিজে চুমুক দিল। ইচ্ছে খেতে খেতে বলল, আপনি কিন্তু অতটাও খারাপ নন। হঠাৎ ভালো কেমনে হয়ে গেলাম? এই যে রিস্ক নিয়ে দাদাজানকে বের করে আনলেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে ধন্যবাদ? তো এখন কি আপনাকে বিয়ে করে ধন্যবাদ দিতে হবে? অনুভব বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো, যেতে যেতে বলল, তুমি বড্ড বেশি অপ্রয়োজনীয় কথা বলো মেয়ে। অনুভব চলে যেতেই ইচ্ছে মিটিমিটি হাসল। এমপি মশাইয়ের জ্বালাতে ইদানিং তার বেশ ভালো লাগে। হঠাৎ দাদাজানের কথা মাথায় আসতেই আবারও মনটা খারাপ হয়ে গেল। ওহি ইচ্ছেদের খবর শুনে রাতেই বায়না ধরেছিল আসার জন্য, কিন্তু অনুভব তাকে নিয়ে যায়নি। কান্না করেও ভাইয়ের মন গলাতে পারেনি। তার এক কথা, সেখানে গিয়ে তুই কি করবি? তোর ইচ্ছেকে আমি দেখে রাখবো। তারপর ওহি কিছু বলতে পারেনি। সারা রাত ঘুম হয়নি তার। একটু পর পর অনুভবকে ফোন করে দিয়ে খোঁজ খবর নিয়েছে। তখনই জেনে নিয়েছিল কোন হসপিটালে কত নম্বর বেডে রয়েছে। সকাল হতেই বেরিয়ে পড়েছে। উদ্দেশ্য হসপিটাল। তনিমা বেগমের শরীরটা অতটা ভালো না, নইলে তাকে বলেই নিয়ে যেতেন। বাড়িতে আপাতত আর কেউ নেই। এখান থেকে অটো করে হসপিটালে যেতে 1.5 ঘন্টা সময় লাগবে। এদিক ওদিক তাকিয়ে অটো খুঁজছে। হাতে টিফিন বক্স, সবার জন্য খাবার নিয়েছে। খাবারটা আকলিমা বেগম সাজিয়ে একটা ব্যাগে তুলে দিয়েছেন। যদিও তিনি জানেন না ওহি একা যাবে, তাকে বলেছে অনুভব বড় রাস্তার মোড়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ওহি এদিক ওদিক তাকিয়ে অটো দেখতে না পেলেও রঙ্গনকে দেখতে পেল। কিছু একটা ভেবে তার দিকেই গেল। রঙ্গন তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। ওহিকে এদিকে আসতে দেখে তার বন্ধুরা ইশারা করে পেছনে তাকাতে বলল। রঙ্গন পেছনে না তাকিয়েই হাসল। ওহি পেছন এসে ডাক দিল, শুনছেন? রঙ্গন উত্তর করল না। ওহি এবার তার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন? আমাকে কি তোর অটোওয়ালা মনে হয়? না তা নয়, তবে এত সকালে মনে হয় না অটো পাবো। একটু যদি নিয়ে যেতেন খুব উপকার হতো। তোর ভাই জানে? ওহি চোখ মুখ কুচকে ফেলল, কিছু না বলে চুপ করে রইল। রঙ্গন উঠে দাঁড়ালো, বাইকে বসে ওহিকে ইশারা করলো। ওহি খুব খুশি হলো, গিয়ে বাইকের পেছনে উঠে বসলো। রঙ্গন তার হাত থেকে টিফিনটা নিয়ে সামনে বাঁধিয়ে রাখলো। ওহি বাইকের পেছনে ধরলো, তবুও রঙ্গনকে ধরলো না। ঠিক হয়ে বসতেই বাইক টান দিল। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরও দুজনেই চুপ করে রয়েছে, কেউ কথা বলছে না। এভাবে কত সময় চুপ করে থাকা যায়? ওহি নিজেই কথা বলল, আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? কেন, বরযাত্রী কয়জন যাবে গুনে রাখবি? ওই কিছুটা বিব্রত বোধ করলো, বলল, আপনি তো বললেন আমাকে আর বিরক্ত করবেন না। বলেছিলাম নাকি? হুম, বলেছিলেন। আমি গিয়েছি নাকি তুই এসেছিস? ওই হঠাৎ চুপ হয়ে গেল। বেশ কিছু সময় পরে বলল, আচ্ছা, আপনি কি সব মেয়েকে এইভাবে বিরক্ত করেন? রঙ্গন বাইকের আয়না দিয়ে ওহির মুখের দিকে তাকালো, মুচকি হেসে বলল, না, তবে তুই বললে করব। তাহলে আমাকে কেন? তাকে কথা শেষ করতে না দিয়েই রঙ্গন বলল, তুই অনুভব মির্জার বোন, তাই। মানে? মানে পরিষ্কার, আমার শালা হবে এমপি আর আমি হব তার দুলাভাই। ওহি কৌতূহল নিয়ে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন? না তো। ওহি চুপ হয়ে গেল। পুরো রাস্তা কোনো কথা বলল না। হুট করেই তার মনটা খারাপ হয়ে গেল। রঙ্গন তাকে হসপিটালের সামনে নামিয়ে হাতে ব্যাগটা ধরিয়ে দিল। ওই হাতে নিয়ে কিছু না বলে চলে যাচ্ছিল। তখনই রঙ্গন পিছু ডাকলো, তবে কাউকে ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হতে বোধ হয় খুব বেশি দেরি নেই। বলেই বাইক টান দিয়ে নিয়ে চলে গেল। ওহি কোনো রিয়েক্ট করবে বুঝল না, শুধু চেয়ে রইল সেদিকে। বিড়বিড় করে কিছু একটা বলে ভেতরে পা রাখল। বোনাস পর্ব একটা। দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে গেছে। শফিক সাহেব এখন বেশ কিছুটাই সুস্থ, তবে ডান পাশের বেশ কিছু জায়গায় সাদা হয়ে গেছে। হসপিটালে যে কয়দিন ছিলেন তার মধ্যেই অনুভব বাড়িটা মেরামত করে দেয়। বেশি লোক কাজে লাগায়, খুব বেশি সময় লাগায়নি। এই সময়টা তার খুব একটা খারাপ যায়নি। মাস্টারমশাই অসুস্থ জেনে অনেক ছাত্রছাত্রী তাকে দেখে গেছেন। পুরনো দিনের অনেক গল্প চলেছে। আহা, কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। ইচ্ছের পরীক্ষা শুরু হয়ে গেছে। সেন্টার পড়েছে একটু দূরে। শফিক সাহেব গাড়ি রিজার্ভ করে দিতে চেয়েছিলেন, তবে ওহি করতে দেননি। সে জেদ ধরেছে ইচ্ছের তার সাথেই যাবে, নইলে সে নিজেও যাবে না। সাধারণত সে গাড়ি করে চলাফেরা করে না, দম বন্ধ লাগে তার। তবে প্রতিদিন ঠিক সময়ে অটো পাওয়া রিস্ক বিষয় হয়ে যাবে। ইচ্ছের এমনিতেও আপত্তি ছিল না, শুধু দাদাজানের পারমিশনের অপেক্ষায় ছিল।
পরীক্ষার মাঝে খুব বেশি ছুটি না থাকায় পরপর অনেকগুলো পরীক্ষা শেষ হয়ে যায়। ওহি আর ইচ্ছে দুজনেই ভালো স্টুডেন্ট। পাশাপাশি সিট পড়লেও খুব একটা কেউ কারো থেকে হেল্পের প্রয়োজন হয়নি। আজকে শেষ পরীক্ষা ছিল। এর মধ্যে ওহির সাথে রঙ্গনের দেখা হয়নি। হুট করে একটা মানুষ কোথায় উধাও হয়ে গেল তার মাথায় আসছে না। রাস্তায় উকি ঝুঁকিও মেরেছে, তার বন্ধুদের দেখতে পেলেও তাকে পায়নি। কেন জানি না, ওহি তাকে মিস করছিল। খারাপ লাগছিল, তবে কেন এমন লাগছে নিজেও কনফিউজড। তবে পরীক্ষা চলাকালীন সময়টা চেষ্টা করেছে নিজেকে পড়াশোনার মধ্যেই ব্যস্ত রাখার। অনুভব ইদানিং খুব ব্যস্ত সময় পার করছে। জনগণের সেবা করা, সাথে সংসদে উপস্থিত থাকা, সব দিকে খেয়াল রাখার চেষ্টা করছে। অন্যদিকে তাদের অফিস, সেটা নিয়ে আপাতত খুব বেশি সময় দিতে পারছে না। তবে ম্যানেজার ব্যাটারে তার বড্ড সন্দেহ হয়। তার গতিবিধির দিকে খোঁজখবর রাখার দায়িত্ব চয়নকে দিয়েছে। আজকে বোনের শেষ পরীক্ষা, ঠিক করেছে সে নিতে যাবে। যেই ভাবনা সেই কাজ। কলেজের পূর্ব পাশে গিয়ে দাঁড়ালো। সামনের দিকে অতিরিক্ত ভিড় হওয়াতে ওহিরাই ড্রাইভারকে এখানে দাঁড়াতে বলেছে। ওহি আর ইচ্ছে হলরুম থেকে বের হতে হতে প্রশ্ন নিয়ে আলোচনা করছে। গাড়ির কাছে এসে ওহি ড্রাইভারের জায়গায় অনুভবকে দেখে খুব খুশি হয়ে গেল। ইচ্ছের ভাবভঙ্গি দেখে খুশি অখুশি কিছু বোঝা গেল না। সে বেশ স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে রইল। ওহি এগিয়ে গিয়ে বলল, ভাইয়া তুমি এসেছো? হুম। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, বেশ ভালো হয়েছে। এখন শুধু প্র্যাকটিক্যাল বাকি, তবে ওটা নিয়ে টেনশন নেই। অনুভব এবার ইচ্ছের দিকে তাকিয়ে বলল, তোমার পরীক্ষা কেমন হলো? ভালো। অনুভব আবার ওহির দিকে তাকিয়ে বলল, কোথাও ঘুরতে যাবি? দুজনেই খুব ক্লান্ত থাকায় কেউ রাজি হলো না। অনুভব আর কথা বাড়ালো না। গাড়িতে উঠতে বলে বাড়ির রাস্তা ধরলো। ইচ্ছে প্রতিদিন বড় রাস্তার সামনে এসে নেমে যায়। যদিও এখান থেকে আরেকটু ভেতরে যেতে হয়, তবুও উল্টো রাস্তায় যেতে হবে, এজন্য ইচ্ছে প্রতিদিন এখানেই নামে। আজকেও ব্যতিক্রম হলো না। ইচ্ছে ওহির থেকে বিদায় নিয়ে নেমে পড়ল। তাকে নামতে দেখে অনুভবও নেমে পড়ল। ওহি সেদিকে পাত্তা না দিয়ে চশমাটা পরে নিয়ে প্রশ্নগুলো আবার দেখতে লাগলো। অনুভবকে নামতে দেখে ইচ্ছে কিছুটা অবাক হয়ে বলল, নেতামশাই কিছু বলবেন? অনুভব গম্ভীর কণ্ঠে বলল, হুম। বলুন। তুমি আমাকে আর চিঠি দাও না কেন? হুট করে এমন প্রশ্নে ইচ্ছে চমকালো, থমকালো। কিছুটা সময় নিয়ে বলল, আসলে এখন সময়। কথাটা শেষ করলো না। মনে মনে কিছু একটা ভেবে বলল, শুনুন নেতামশাই, লেখার শেষে থাকে ইতি। আমি আর দেব না আপনাকে চিঠি। অনুভব আরও একটু গম্ভীর হয়ে বলল, শোনো মেয়ে, তোমার চিঠির জন্য আমি পাগল হয়ে যাচ্ছি না। বলেই ধূপ করে গাড়ির দরজা খুলে ভেতরে চলে গেল। কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়ি নিয়ে চলেও গেল। ইচ্ছে ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে বিড়বিড় করে আওড়ালো, নেতামশাই বোধহয় পাগল হয়ে গেল। রাতে ওহি ফোন হাতে করে বসে আছে। রঙ্গনের নম্বর একবার তুলছে, আরেকবার কাটছে। কল দেওয়া ঠিক হবে কিনা ভাবছে। রঙ্গন তাকে শুধু 2 দিন ফোন দিয়েছিল। ওহি দুটো নম্বরই ব্লক করে লিখেছিল, তারপর আর কল দেয়নি। অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলো কল দিবে। প্রথমবার ফোন বাজতেই রিসিভ করলো রঙ্গন। ওহি কথা বলছে না, চুপ করে আছে। ফোন কি নিঃশ্বাসের শব্দ শুনতে দিয়েছিস? ওহির বড্ড অভিমান হলো। ফোন কেটে দিল। অপেক্ষা করলো কল আসার। কিছু সময় পরে রঙ্গন নিজেই কল করলো। কথা না বলে ফোন কাটবি না। আচ্ছা। ওহির ছোট্ট জবাব। আমাকে মিস করেছিস? ওহি উত্তর দিল না। রঙ্গন আবার বলল, গান শুনবি? উত্তরের অপেক্ষা না করেই গাইতে শুরু করলো। মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার কালোর খুনসুটি। ঝড়ের বেশি এলো কেশে, কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথার ভীষণতার ছুটি। তারই সাথে খেল পানাতে অযথা আশা আসি, হাজার বারণ আরও কারণ, তবুও সে দাঁড়াই আসি। রঙ্গনের গানের গলা বেশ ভালো। ওহির মন ভালো হয়ে গেল। ঠোঁটের কোণে হাসি জমল। বলল, বাহ, আপনি তো বেশ ভালো গান গাইতে পারেন। রঙ্গন সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিতে দিতে বলল, শুধু গান নয়, গানের তালে তালে মানুষজনকে নাচাতেও পারি। আপনি কি নাচ শেখান? তুই যে এত রাতে আমাকে কল করেছিস, তোর ভাই জানে? ওহি চমকে উঠে বলল, না না, আসলে আপনাকে আর দেখি না, তাই খোঁজ নিতে কল দিয়েছি। ও আচ্ছা, আমি বেশ আছি। পরীক্ষা তো শেষ, এবার প্ল্যান কি? কি আবার, ভার্সিটিতে ভর্তি হব। রঙ্গন হেসে উঠল। তাকে হাসতে দেখে ওহি বলল, হাসছেন কেন? রান্না জানিস? না, কখনো করি নাই। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ তো পড়াশোনা করে কি হবে? একদিন তো ঠিকই কোমরের শাড়ি গুজে আমার জন্য রান্না করতে হবে। তার থেকে ভালো আগেই শিখে রাখ, ভবিষ্যতে কাজে দিবে। পর্ব 10। পরীক্ষা শেষ। বাড়ি থেকে যাওয়ার সময় হয়ে এসেছে।
ভার্সিটিতে চান্স পেতে মেহনত করতে হয়। শফিক সাহেব নিজে যেতে পারবে না, তাই অনুভবকে জানায় ঢাকায় কোনো একটা ভালো কোচিংয়ে তাদের ভর্তি করিয়ে দিয়ে আসতে। অনুভব দ্বিমত করে না। কাজের সূত্রে এখন সপ্তাহে 5 দিন তার ঢাকাতেই থাকতে হচ্ছে। সে জানায় আগে কোচিং ঠিক করে তারপর ইচ্ছে আর ওহিকে নিয়ে যাবে। সব ঠিক থাকলেও বেঁকে বসে ইচ্ছে। সে কিছুতেই দাদাজান দাদিজানকে ছেড়ে যেতে চায় না। শফিক সাহেব পড়াশোনার বিষয়ে ভীষণ সিরিয়াস। সব দিকে ছাড় থাকলেও এদিকে তিনি কাউকে ছাড়তেন না। তেমন ইচ্ছের এই বায়নাও কানে তুলেননি, বরং যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করতে বলেছেন। কোচিংয়ে ভর্তির টাকা আর কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য আজকে অনুভবকে ডেকে পাঠিয়েছেন। ওহি যখনই শুনেছে ভাইয়া ইচ্ছেদের বাড়িতে যাবে, রেডি হয়ে নিচে এসে বসে আছে। অনুভব নিচে নামতেই ওহি হাসলো, উঠে দাঁড়িয়ে বলল, আহা ভাইয়া এত দেরি করলে কেন, তাড়াতাড়ি চলো। অনুভব তার দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, তুই কোথায় যাবি? কেন, আমার শোয়ের বাড়ি। তোর যেতে হবে না, আমার ফিরতে রাত হবে। ওহি নাছরবান্দার মতো বলল, রাত হবে আমি জানি, দাদাজান তোমাকে পিঠে খাওয়ার দাওয়াতও দিয়েছে, সাথে আমাকেও দিয়েছে, না গেলে কষ্ট পাবেন, আর আমি কোনো গুরুজনকে কষ্ট দিতে পারবো না। অনুভব আর কথা বাড়ালো না। তার বোনের জন্য সে সব কিছু এনে দিতে পারবে, এটা তো সাধারণ একটা বিষয়। ইচ্ছে দাদিজানকে এটা ওটা এগিয়ে দিচ্ছে। সে জানে না আজকে তাদের বাড়িতে অনুভব আসবে, শুধু জানে তাদের বাড়িতে আজকে কেউ আসবে। দাদাজানকে বারান্দায় চেয়ারে বসিয়েছে, হাতে আরিফ আজাদের বই। আনোয়ারা বেগম পিঠা বানাতে বানাতে তার দিকে তাকিয়ে বললেন, শুনছো, গরম গরম পিঠা খাইবা? শফিক সাহেব বইয়ের মধ্যে ডুবেছিলেন, কথাটা শুনতে পায়নি। আরও 3-4 বার ডাকার পরও যখন শুনল না, তখন রেগে ইচ্ছিকে বললেন, দৌড়ে গিয়ে ওই বইটা নিয়ে নে যা। ইচ্ছে তাই করলো। দাদাজান দাদিজানের এইসব মিষ্টি মিষ্টি ঝগড়া দেখতে তার বেশ লাগে। শফিক সাহেবের থেকে বই কেড়ে নিতে চোখ তুলে তাকালেন। ইচ্ছেকে দেখে বললেন, কিরে, বই নিলি কেন? তোমার বেগম ডাকে, শুনছো না কেন? রেগে গেছে দেখো। শফিক সাহেব আনোয়ারা বেগমের দিকে তাকিয়ে দেখলেন কথা সত্য, চোখ পাকিয়ে তাকিয়ে আছে। তিনি মুচকি হেসে বললেন, বিবি জান, কিছু কইবা? গরম গরম পিঠা। বুঝেছি, হ্যাঁ খাবো। ইচ্ছে জানিয়ে আয়। ইচ্ছে মাথা নাড়িয়ে কিছু পিঠা এনে দিল তাকে। শফিক সাহেব একবার মুখে দিতেই কেউ ডাক দিল, আসসালামু আলাইকুম স্যার, আসবো? শফিক সাহেব উত্তর নিয়ে বললেন, তোকে না বলেছি এখন দাদাজান ডাকবি, স্যার বলিস কেন? অনুভব হাসলো, বলল, ভালো লাগে এটা বলে ডাকতেই। ইচ্ছে বড় বড় করে তাকালো, তার মানে এই বেডার জন্য এত আয়োজন? হঠাৎ পেছন থেকে ওহি গিয়ে তাকে জড়িয়ে ধরল। তাকে পেয়ে ইচ্ছে তো মহা খুশি হয়ে গেল। টেনে ঘরে নিয়ে গেল তার ফোন দেখাতে। দাদাজান তাকে নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে, কিন্তু ফোন সম্পর্কে খুব একটা কিছু জানে না সে। ওহির যেহেতু আগে থেকেই ফোন ছিল, এই বিষয়ে ওর অভিজ্ঞতা বেশি। তাই ইচ্ছে তাকে বলল, আমার ফোন দেখে বলতো কেমন হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। ওহি এবার আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে ফেসবুক খুলে দে। আচ্ছা, দিচ্ছি। দুজনে ফোন নিয়ে ঘাটাঘাটি শুরু করলো। দুটো একসাথে বসলে আর কোনো দিকে খেয়াল থাকে না। শফিক সাহেব অনুভবের সাথে বেশ অনেকদিন পরে গল্পগুজব করলেন। আনোয়ারা বেগমও তাদের সাথে যোগ দিয়েছেন। তবে রাত হয়ে যাওয়াতে এবার খাওয়ার জন্য তাড়া দিলেন। ইচ্ছেদেরও ডাক দিলেন। সবাই এসে একসাথে খেতে বসলো। আনোয়ারা বেগম এটা ওটা দিতে দিতে অনুভবকে বললেন, কি গো এমপি মশাই, বিয়ে শাদী করতা না? অনুভব আর চোখে ইচ্ছের দিকে তাকিয়ে বলল, এই বুড়ো বয়সে কি বউর জুটবে? বুড়ো? কে বুড়ো? যে তোর এই কথা কইছে হ্যার চোখ কানা, আর তার কপালেই বুড়ো জামাই জুটবে, দেখিস। অনুভব হাসল। ইচ্ছে রেগে তাকালো। সে জানে তার দাদিজান এত কিছু ভেবে বলেনি, কিন্তু এই লোকের হাসি দেখে তার মেজাজ বিগড়ে গেল। তবে কিছু বলল না। খাওয়া দাওয়া শেষ হতেই অনুভব তাড়া দিল। আনোয়ারা বেগম শফিক সাহেবকে তার ঘরে রাখতে গেলেন। ওহি বাইরে হাত ধুচ্ছিল। ইচ্ছে একা একা জিনিসপত্র গুছিয়ে রাখছিল। অনুভবকে দেখে বলল, আপনি তখন হাসলেন কেন? তো হাসতে কি মানা ছিল? মানা থাকবে কেন, যত খুশি হাসুন, দরকার হলে মাইক এনে হাসুন। আমার হাসি থেকে তোমার চলছে কেন? ইচ্ছে উত্তর করল না, প্রসঙ্গ পাল্টে বলল, তা ব্যাপার কি, এমপি মশাই আজকাল আপনাকে দেখাই যায় না। অনুভব তার দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, কাজে ব্যস্ত থাকি। ও, আমি আর আহি কোথায় থাকবো? হোস্টেলে। শুনুন, আপনি কি আমার আর রহির সাথে থাকবেন? অনুভব অবাক কণ্ঠে বলল, আমি গার্লস হোস্টেলে কেন থাকতে যাব? ইচ্ছে নিজের মাথায় নিজেই চাটে মেরে বলল, ওহ, ভুলেই গিয়েছিলাম আপনি ছেলে মানুষ। অনুভব তাকে টিটকারি মারতে ছাড়ল না, ভ্রুকুচকে বলল, দেখো মেয়ে, কোনোদিন আবার এটা ভুলে যেও না তুমি মেয়ে মানুষ।
তাদের কথার মাঝেই ওহি চলে আসতেই অনুভব বলল, ওহি, এবার যেতে হবে আমাদের। ওহিও বিদায় নিল সবার থেকে। চলে যাবে এমন সময় ইচ্ছে তার হাতে চুপি চুপি একটা চিঠি দিয়ে বলল, তোর খুশটা মার্কা ভাইরে দিবি, নিজে খুলবি না। ওহি কিছু বলতে গিয়েও পারল না। অনুভব তাড়া দিল, চিঠি নিয়েই বেরিয়ে পড়ল। বড় রাস্তার মোড়ে এসে ওহি গাড়ির জানালা খুলতেই রঙ্গনকে দেখতে পেল। চায়ের দোকানে বসে সিগারেট টানছে। বিরক্ত হলো কিছুটা, বিড়বিড় করে বলল, এই লোকের কি এটা ছাড়া আর কোনো কাজ নেই? জানালা খুললি কেন? ঠান্ডা বাতাস আসছে, বন্ধ কর। ওহি বন্ধ করে। অনুভব হঠাৎ বলে, তুই রঙ্গনকে চিনিস? ওহি চমকে তাকালো, মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমতা আমতা করে বলল, কেন ভাইয়া?" এমনি, না চিনলে চেনার দরকার নেই। সারা রাস্তা আর কোনো কথা বলল না কেউ। বাড়ি ফিরতেই ওহি তার হাতে চিঠি না দিয়ে চুপ করে পকেটের মধ্যে দিয়ে দিল। রুমে গিয়েই ফোন হাতে নিয়ে রঙ্গনকে কল দিল। প্রথমবার রিং হতেই ধরল। সে কিছু বলার আগেই ওপাশ থেকে বলল, তুই কি তোর ভাইয়ের সাথে সংসদে যাওয়া শুরু করলি নাকি? ওহি কিছুটা ভরকে গিয়ে বলল, না না, ইচ্ছেদের বাড়িতে গিয়েছিলাম। ও আচ্ছা, আপনি সবসময় সিগারেট কেন খান? মুখ দিয়ে ধোঁয়া বের করে কি শান্তি পান? কি আছে এতে? খেয়ে দেখতে পারিস। ওহি চোখ মুখ কুঁচকে বলল, আমি একদম পছন্দ করি না সিগারেট খাওয়া। কোনটা তোর বেশি অপছন্দ, আমার তুই ডাক নাকি সিগারেট? ওহি কিছু সময় ভাবল। মূলত দুটোই তার অপছন্দ, তাই বলল, দুটোই আমার অপছন্দ। রঙ্গন হেসে বলল, আর আমি? ওহি কিছু না ভেবেই বলল, আপনিও। বেশ, ভালো কথা, ঘুমিয়ে পড়, রাত হয়েছে। ওহি কিছু একটা ভেবে বলল, আচ্ছা, আপনি ভদ্রলোক হয়ে থাকতে পারেন না? তো আমি কি অভদ্রলোক? ওহি বিরক্ত হয়ে বলল, না, আপনি আমার দেখা সেরা ভদ্রলোক। ভুল উত্তর। ওহি প্রসঙ্গ পাল্টে বলল, আজকে গান শোনাবেন না? রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, তোরা মাইয়া জাতি মানেই প্যাঁচযুক্ত উন্নত জাতের প্রাণী। কি বলিস নিজেরাও বুঝিস না। যাকে অপছন্দ তার কাছেই গান শুনতে চাস? ওহি কিছু না বলে ফোন কেটে দিল। এই বেটা জন্মের ঘাড়তেরা। প্রথম দিন নিজেই গান শোনালো, আর আজকে শুনতে চেয়েছে বলে তার দোষ? আজকে ওহি আর ইচ্ছে ঢাকা রওনা দিয়েছে। যাওয়ার আগে দুজনেই বেশ কান্নাকাটি করেছে। আপনজনদের ছাড়া থাকতে প্রায় সবারই কম বেশি কষ্ট হয়। দুজনেই প্রতিযোগিতা লাগিয়ে কান্না করছে। অনুভব শুধু চেয়েছে, দেখছে, কিছু বলছে না। কিন্তু 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও যখন থামলো না, তখন ধমকে বলল, ড্রাইভার চাচা, গাড়ি ঘুরাও, আমরা বাড়ি ফিরবো। ব্যাস, দুজনের কান্না বন্ধ। ইচ্ছের কিছুটা রাগ হলো। কান্না করেও শান্তি নেই। হুট করে ওহিকে বলল, ওহি, একটা গান শোনাতো। ওহি বড় বড় করে তাকিয়ে বলল, আমার গলায় গান আসে না, তুই বল। তাহলে একটা কবিতা বল। মনে পড়ছে না, তুই বল। ইচ্ছে যেন এটারই অপেক্ষা করছিল। বলতে শুরু করলো, বাড়ির কাছে এমপির বাড়ি, তারপরেতে আমার বাড়ি, সেই বাড়িতে থাকে আমার জামাইয়ের দাদা দাদি। ভাই, এটা কি কবিতা! পর্ব 11। অনুভব ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল। এমন কবিতা সে বাপের জীবনে শুনে নাই। ওহি একবার ইচ্ছের দিকে তাকাচ্ছে, একবার ভাইয়ের দিকে তাকাচ্ছে। হুট করেই হেসে ফেলল। তাকে হাসতে দেখে তাল মিলালো ড্রাইভার নিজেও। এভাবে সারা রাস্তা গল্প করতে করতে ঢাকা পৌঁছলো তারা। কালকে হোস্টেলে উঠিয়ে দিবে, আজকে অনুভবের ফ্ল্যাটে থাকবে দুজন। এমন পরিকল্পনা করেই এসেছে ওহি আর অনুভব। তবে এ বিষয়ে ইচ্ছে অবগত নয়। গাড়ি এসে থামলো একটা অ্যাপার্টমেন্টের সামনে। অনুভব গাড়ি থেকে নেমে যেতে যেতে ওদেরও নামতে বলল। কিছু ব্যাগপত্র নিজে নিয়ে বাকিগুলো ড্রাইভারকে দিয়ে আসতে বলল। যেহেতু ওহি এখানে আগেও থেকেছে, তাই সবকিছুই তার চেনা। ঝটপট গাড়ি থেকে নেমে পড়তে লাগলো। ইচ্ছে তাকে স্বাভাবিক কণ্ঠে বলল, এটা কি হোস্টেল? না না, এটা আমাদের ফ্ল্যাট, আজকে এখানেই থাকতে হবে, কালকে আমরা হোস্টেলে চলে যাব। এখানে কে থাকে? বেশিরভাগ সময় ভাইয়া থাকে। ইচ্ছে মাথা নাড়িয়ে নেমে পড়ল। সারা রাস্তা বকবক করে মাথা ব্যথা করছে। হাঁটতে হাঁটতে গিয়ে লিফটে উঠল। সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল অনুভব। ওরা আসতেই চালু করে দিল। কয়তলায় যাবে? 7 তলায়। ও। অনুভব কিছু একটা ভেবে বলল, তোমাদের নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। ওহি মাথা নাড়িয়ে বলল, হুম, ভীষণ। ঠিক আছে, আমি তোদের রেখে খাবার নিয়ে আসছি। ইচ্ছে এতে নাকচ করে বলল, না না, আমি বাইরের খাবার খেতে পারি না, আমি রান্না করব। অনুভব আর চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওহি, তোর সই থেকে শুনে নে, পারবে নাকি? ইচ্ছে অপমানিত বোধ করলো, বলল, ও কেন জিজ্ঞেস করবে? আপনি জিজ্ঞেস করুন।
ঠিক আছে, রান্না জানো? ইয়েস, ইচ্ছে সব পারে। বেশ, পরে কিন্তু আমি আর বাইরে যাব না। রান্নার জিনিসপত্র আছে তো আবার? হুম, সব আছে। কথা বলতে বলতে গন্তব্যে পৌঁছলো সবাই। অনুভব আগে গিয়ে চাবি খুলে ভেতরে চলে গেল। ইচ্ছে রুমে ঢুকেই অবাক হয়ে গেল। এত সুন্দর পরিপাটি করে রাখা সবকিছু। কে বলবে এখানে একটা ছেলে থাকে? ওহে, তোরা ফ্রেশ হয়ে নে, আমিও ফ্রেশ হতে গেলাম। অনুভব চলে যেতেই ওহি আর ইচ্ছেও একটা রুমে চলে গেল। ইচ্ছে ফ্রেশ হয়ে আসতে আসতে ওহি গেল ফ্রেশ হতে। ইচ্ছে এদিক ওদিক তাকিয়ে দেখছে সবকিছু। উঠে দাঁড়ালো, হাঁটতে হাঁটতে ব্যালকনির দিকে গেল। দোলনা দেখতে পেয়ে তো খুশিতে মনটা নেচে উঠল। চট করে গিয়ে বসে পড়ল। চারপাশে দেখতে লাগলো। আশেপাশে শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং। ব্যালকনিতে টবে করে বেশ কয়েক রকমের ফুল গাছ লাগানো। চারপাশটা বেশ পরিষ্কার। যে কেউ দেখলেই বুঝবে গাছগুলোতে অনেক যত্ন নেওয়া হয়। টব দেখে একটা কালো রঙের গোলাপ ছিঁড়ে কানে গুজল। আজকে প্রথম নিজের চোখে কালো রঙের গোলাপ দেখল। এর আগে কখনো দেখেনি। ইচ্ছে মনে মনে ভাবল, এমপি মশাইয়ের তো এত সময় নেই, তাহলে এগুলোর যত্ন কে করে? কি আবার নির্ঘাত কাজের লোক? নিজেই নিজেকে প্রশ্ন করছে, আবার নিজেই উত্তর করছে। তার ভাবনার মাঝেই অভি এসে তার পাশে বসে পড়ল। মেয়েটা সবে গোসল দিয়ে বের হয়েছে। ইচ্ছে তাকে দেখে বলল, কিরে, এই শীতে গোসল করলি নাকি? হ্যাঁ রে, বড্ড ক্লান্ত লাগছিল। এখন অনেক আরাম লাগছে। ইচ্ছে আর কিছু না বলে চারপাশ ঘুরতে লাগলো। ওহি তার আরেকটু কাছাকাছি বসে বলল, আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো। ইচ্ছে তার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, একটা কথা। ওহি তার মাথায় একটা চাটি মেরে বলল, আগে শোন ফাজিল। তুই আমাকে ফাজিল বললি? না, কই, তুই কেন ফাজিল হবি? আমি ফাজিল। ইচ্ছে সাথে সাথে বলল, না, তুইও ফাজিল না, তোর ভাই ফাজিল। ওহি চশমাটা টেনে ভালো করে পরে নিয়ে বলল, তুই সবসময় আমার ভাইয়াকে কেন টানিস বলতো? গাড়ির মধ্যেও কি কবিতা বললি, আবার চিঠি দিস উল্টাপাল্টা, তোর ভয় লাগে না? ইচ্ছে হেসে মাথা নাড়িয়ে না বোঝালো, অর্থাৎ তার ভয় লাগে না। কেন লাগে না? ইচ্ছে পা উঠিয়ে বেশ সিরিয়াস ভঙ্গিতে বসে বলল, তার তিনটে কারণ আছে। কি কি বল। প্রথমত, তোর ভাইকে ছোট থেকেই বেশ অনেকবার দেখেছি, তাই তাকে বাড়ির কাছের মানুষ মানুষ লাগে। দ্বিতীয়ত, তোর ভাই আমাকে কিছু বলবে না আমি জানি। হে বেটা তো ভদ্রলোক, মাইয়া মানুষেরই কিছু বলে না। তৃতীয়ত, আমি রাজনীতিবিদদের পছন্দ করি না, আর চিঠিতেই গ্রামের মানুষের সমস্যা জানিয়ে। এটা আমার দায়িত্বের কাতারে পড়ে। বুঝেছিস, ভদ্রলোকের ভদ্র বইন। ওহি বড় বড় করে তাকালো। সে আগে ভাবতো হুটহাট এমন কাজ করে এই মেয়ে, কিন্তু এখন বুঝলো না, এই মেয়ে তো পরিকল্পনা করেই সব করে। অনুভব রুমে এসে ফ্রেশ হয়ে বিছানাটা আগে সুন্দর করে গুছিয়ে নিল। বড্ড ক্লান্ত লাগছে, তবে শুয়ে পড়ার আগে বাড়ি থেকে কিছু জামা কাপড় এনেছে। সেগুলো ব্যাগ থেকে বের করে বিছানার উপর রাখতে লাগলো। এখানে আগে থেকেই কিছু কাপড় ছিল, তবে প্রয়োজনের তুলনায় খুব কম, তাই এবার সাথে করে নিয়ে এসেছে। একটা একটা করে কাপড় আলমারিতে তুলে রাখছিল। হঠাৎ পকেট থেকে একটা কাগজ নিচে পড়ে গেল। অনুভব ভ্রু কুচকে চেয়ে রইল কিছু সময়, অতঃপর কাগজটা হাতে তুলে নিয়ে গিয়ে বিছানায় বসলো। কাগজের ভাঁজ খুলতেই বুঝে ফেললো এটা কে দিয়েছে। পড়তে শুরু করলো, সু অপ্রিয় এমপি মশাই, ভালো আছেন তো? অবশ্যই ভালো আছেন, নাইলে তো আর দাওয়াত খেতে আসতেন না। পরীক্ষার কারণে এতদিন এলাকাবাসীর সেভাবে খবর রাখতে পারিনি, তাই আপনাকে চিঠি দেওয়া হয়নি। সে যাই হোক, আগের কাজগুলো দেখলাম ঠিকঠাকই করেছেন, চোটেরও ধরেছেন, কিন্তু আমার সোনার চেন, সেটা তো পেলাম না। সবার জিনিস ফেরত দিলেন, আমারটা কেন দিলেন না? এটা কিন্তু ভারী অন্যায়। কালকে আমি স্বপ্নে দেখেছি আপনি আমার সোনার চেনটা গলায় দিয়ে মাঠে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। এটা আমি কি করে মেনে নেই? তাড়াতাড়ি ফিরিয়ে দিবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনার দলের লোকেরাই বেশি রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলে, তাদের একটু টাইট দিয়ে দিবেন। এবার আসি আর এক কথায়, তাতে যা না বুঝে কথাটা বলেছে। আপনি হাসলেন কেন? খুব মজা পেয়েছেন না? শুনুন, আমার জামাই হবে একদম নায়কের মতো, বুড়ো টুড়ো হবে না। ভার্সিটিতে উঠেই বিয়ে করে নিব। অবশ্য আমার বিয়েতে আপনাকে দাওয়াত দিব, রান্না বান্না করে দিবেন। শুনেছি আপনারা কি খুব ভালো রান্না জানেন। আরও আছে, হাতে হাতে খাবার পরিবেশনও করে দিবেন। সবাই কত খুশি হবে জানেন। সবাই বলে, আহা, দেখেছো আমাদের এমপি কত দয়াবান। খবর কাগজে বড় বড় হেডলাইন হবে, 1971 সালে ছিল পাকিস্তানের হানাদার, এখন আছে আমাদের এমপি অনুভব মির্জার মতো পাকদার। এতে বুঝেই গেছেন, আর বলতে চাচ্ছি না। চিঠি পড়া শেষ হতেই অনুভব শীতল চোখে কিছু সময় তাকিয়ে রইল। কিছু সময় পরে উঠে দাঁড়ালো, আলমারির এক পাশে রেখে দিল। বেডে গিয়ে আবার বসবে তার আগেই কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। রান্নাঘরে যেতেই দেখলো ময়দা রাখা টিনের ডিব্বাটা নিচে পড়ে আছে। চারিদিকে ময়দার ছড়াছড়ি।
ওহি আর ইচ্ছে দুজনেই বসে ময়দা তুলছে। তা দেখে অনুভব গম্ভীর কণ্ঠে বলল, এখানে কি হচ্ছে? ইচ্ছে প্রচণ্ড বিরক্ত নিয়ে তাকালো। লোকটা কি চোখে কম দেখে নাকি? উঠে দাঁড়িয়ে না তাকিয়ে বলল, কাবাডি খেলা হচ্ছে, খেলবেন? অনুভব বেশ শীতল চোখে তাকিয়ে বলল, 10 মিনিটের মধ্যে আমার সবকিছু ঠিকঠাক চাই। টাইম স্টার্টস নাও। বলেই ধুমধাম পা ফেলে চলে গেল। ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। সেখান থেকে রান্নাঘরটা পরিষ্কার দেখা যায়। সেদিক থেকে চোখ সরিয়ে ফোন হাতে নিয়ে দেখতে লাগলো। অনুভব শীতল কণ্ঠে বললেও তার মধ্যে কিছু একটা ছিল। ইচ্ছে আবার বসে পড়লো। দুজন মিলে সবকিছু পরিষ্কার করে ফেললো। ইচ্ছে ওহিকে জিজ্ঞেস করলো, কি খাবি তুই? তুই যে বানাবি। ঠিক আছে, তাহলে পরোটা, অমলেট আর চা চলবে? চলবে মানে? দৌড়াবে। ইচ্ছে কাজে লেগে পড়লো। কিছু একটা মনে পড়তেই ওহিকে বলল, তোর বদ ভাইটা কি খাবে শুনে আয়। ওহি চেঁচিয়ে বলল, ভাইয়া তুমি কি খাবে? অনুভব ফোন থেকে মুখ না সরিয়ে বলল, যা বানাবি তাই খাবো। ইচ্ছে পরোটা বেলতে লাগলো। ওহি নিজেও বায়না ধরলো সেও বানাবে। ইচ্ছে তার কাছে দিতেই ওহি বেলতে গিয়েই প্রথমে বেলনা ফেলে দিল। অতপর ময়দা দিয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে একাকার করলো। ইচ্ছে রেগে তার কাছ থেকে বেলনা কেড়ে নিয়ে বলল, খুচটা মহিলা, এটা কি করলি? সামান্য পরোটা বেলতে পারিস না? তোর জামাই কি বিয়ের পর তোকে কাজ না করে আলমারিতে তুলে রাখবে নাকি? ওহির চট করে রঙ্গনের কথা মনে পড়ে গেল। সেদিনের পরে আর তার সাথে কথা হয়নি। না সে ফোন দিয়েছে, না ওহি ফোন দিয়েছে। মনে মনে ঠিক করেছে তাকে কল না দিলে সেও দিবে না। বাচ্চাদের মতো ফেস বানিয়ে বলল, আমি না হয় একটু পারি না, তাই বলে এভাবে বলবি? আমি রান্না পারি না, এটা কি আমার দোষ? বল, আমার জামাইয়ের কপালের দোষ। ইচ্ছে তার দিকে তাকিয়ে হাসলো। গাল টেনে বলল, ওলে বাচ্চা তা, কাঁদে না। দোয়া করি তোর কপালে এমন জামাই জুটুক যে তোকে রান্না করে খাওয়াবে। তাদের গল্পের মাঝেই তাড়া দিল অনুভব। ড্রয়িং রুম থেকে চেঁচিয়ে বলল, আর কয়দিন লাগবে? ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে ঝটপট কাজে হাত লাগালো। সবকিছু গুছিয়ে নিয়ে গিয়ে টেবিলে গেল। খাওয়ার টেবিলে আর কোনো কথা হলো না। পরের দিন সকাল হতে অনুভব ওদের নিয়ে বেরিয়ে পড়ল। আগে কোচিংটা চিনিয়ে দিল, পরে হোস্টেল। বেশি দূরত্ব না, কোচিং থেকে তাদের হোস্টেলটা 20 মিনিটের রাস্তা। অনুভব তাদের রেখে যাওয়ার সময় বারবার বলে দিয়েছে কোনো সমস্যা হলে তাকে জানাতে। ইচ্ছে জানায় কোনো সমস্যা হবে না, আর হলে জানাবে। তবে অনুভব কিন্তু তাকে টিটকারি মারতে ছাড়েনি। ওহি যখন গাড়ি থেকে ব্যাগ বের করছিল, অনুভব তখন ইচ্ছের পাশে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলেছিল, যে কবিতা লিখো ভবিষ্যতে তো দেখছি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে যাবে। যাই হোক, এটা তোমার নিজের বাড়ি নয়। বাদরামি কমিয়ে দুজনেই ভদ্র হয়ে থাকবে। শোনো মেয়ে, সবাই কিন্তু তোমার অপ্রিয় এমপি মশাইয়ের মতো নয়। এটাই ছিল শেষ কথা অনুভবের সাথে। তারা এখানে এসেছে 2 সপ্তাহ হলো। ওহির সাথে অনুভবের কথা হলেও তার হয়নি। ইচ্ছে আর ওহি 2 বেডের রুম নিয়েছে, তাই সিনিয়র জুনিয়রের প্যারা নেই। প্রথম প্রথম বাড়ির জন্য প্রচণ্ড মন খারাপ লাগতো। কয়েকদিন বাড়িতে ফোন দিয়ে কান্নাকাটিও করেছে। তবে ধীরে ধীরে খারাপ লাগা ভাবটা কমে গেছে। আপাতত পড়াশোনা নিয়ে দুজনেই ব্যস্ত। কোচিংয়ে তাদের 2 ফ্রেন্ড হয়েছে, জিনিয়া আর জিহান। যমজ ভাই বোন তারা। দুজনেই বেশ মজার। ওহি আর ইচ্ছে কোচিংয়ের গেটের সামনে রিক্সা থেকে নামতে জিনিয়া এসে ইচ্ছিকে জড়িয়ে ধরে বলল, দোস্ত জানিস, আজকে আমি খুব খুশি। কেন রে, তোর বিয়ে ঠিক হয়েছে নাকি? আরে না, আমার ক্রাশ কালকে ট্রফি জিতেছে। ইচ্ছে কৌতূহল নিয়ে বলল, কে রে? মুনাওয়ার ফারুকি। ও, কি জিতেছে? জিনিয়া নিজের মাথায় হাত দিয়ে বলল, আরে বিগ বস রে, বিগ বস, তুই দেখিস না? জানিস ওকে আমার কত ভালো লাগে, দেখলেই বিয়ে করতে মন চায়। ইচ্ছে মাথা নাড়িয়ে না বুঝালো সে চিনে না। ওহি এত সময় নীরব থাকলেও এবার কথা বলল। চশমাটা ঠিকঠাক মতো পরে নিয়ে বলল, কিন্তু ওই ব্যাটার তো ক্যারেক্টারের সমস্যা আছে। আগে একবার বিয়ে হয়েছিল, যদিও বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু তার তো একটা ছেলে আছে, সাথে 3টা প্রেমিকা। তাতে কি? ইচ্ছে জিনিয়ার মাথায় একটা চাটি মেরে বলল, আমি কনফিউজড, ওই ব্যাটার ক্যারেক্টার বেশি ঢিল নাকি তোর? সবাই হেসে বলল। জিহান হাসতে হাসতে বলল, দুজনেরই। ক্লাস শেষ করে ফিরছিল রিকশায় চড়ে। এমন সময় ইচ্ছে চেঁচিয়ে বলল, ওহি দেখ, ওই বেটা তোর সেই বখাটেটা না? ওহি চমকে তাকালো। সেদিকে রঙ্গন রাস্তার মধ্যে বসে আছে, মাথা থেকে রক্ত পড়ছে। রিকশাওয়ালাকে সাইডে দাঁড়াতে বলে দুজনেই নেমে পড়ল। রঙ্গন হাত দিয়ে রক্ত ঝরছিল। বাইক উল্টে পড়ে গেছে। ভাগ্যিস রাস্তার সাইডে পড়েছে। মাঝখানে পড়লে তো আরেক গাড়ির তলে গিয়ে পড়তো। তবে এমনি এমনি পড়েনি, কেউ ধাক্কা মেরেছে। তবে কে মেরেছে দেখার সুযোগ পায়নি। হঠাৎ কোনো ছায়া দেখতে পেয়ে উপরে তাকালো। ওহিকে এই জায়গায় দেখে কিছুটা অবাক হয়ে বলল, তুই এই জায়গায়? ওহি উত্তর করল না। ইচ্ছে উত্তেজিত কণ্ঠে বলল,
ভাইয়া, আপনার তো অনেকটা মাথায় লেগেছে, হসপিটালে নিয়ে যেতে হবে। দৌড়ে গিয়ে রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে একটা অটো ডেকে দিতে বলল। রিক্সাওয়ালা তাই করলো। অটোওয়ালা রঙ্গনকে অটোতে তুলে ওদের দুজনকে উঠে বসতে বলল। হসপিটালে নিয়ে গেল। ডাক্তার ড্রেসিং করে দিতে দিতে অনেক কিছুই বলছিল। এত কথা রঙ্গনের সহ্য হলো না, রেগে বলল, তুই ডাক্তার মানুষ, তুই সেবা যত্ন করবি, এইটাই তোর কাজ। ভাষণ দিতে কে বলেছে? ভাষণ দেওয়ার জন্য এমপি মন্ত্রী আছে। ডাক্তার নিজেও রেগে গেল। অবস্থা বেগতিক দেখে ওহি ডাক্তারের দিকে একটু এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ডাক্তার আঙ্কেল, ওনার মাথায় একটু সমস্যা আছে, কিছু মনে করবেন না। ডাক্তার বোধহয় কথাটা বিশ্বাস করলো, আবার হাত লাগালো। ওহি আবারও নীরবতা পালন করলো। এবার ইচ্ছের একটু সন্দেহ হলো। ওহিকে একটা গুতা মেরে বলল, শোক পালন করছিস নাকি? ওহি মাথা নাড়িয়ে বলল, না, আমি ঠিক আছি। তোর মতিগন্তি কিন্তু ভালো নয়। আর কিছু বলার আগেই ডাক্তার বলল, রোগীর সাথে কি আপনারা দুজন এসেছেন? ইচ্ছে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতেই বলল, ঠিক আছে, একজন আসুন, আমি ওষুধ লিখে দিচ্ছি। ইচ্ছে ডাক্তারের পিছু পিছু বেরিয়ে গেল কেবিন থেকে। ওহি চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। রঙ্গন তার দিকে তাকিয়ে বলল, এদিকে এসে বস। ওহি এগিয়ে গিয়ে দাঁড়ালো, বসলো না। রঙ্গন ধমকে বলল, বসতে বলেছি। ওহি বসে বলল, কিছু বলবেন? তুই ডাক্তারকে কি বললি? আমি পাগল? ওহি দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ বলেছি। এখন কি আমাকে মারবেন? না, একটা কাজ করে দে। কি? একটা সিগারেট এনে দে। ওহির খুব রাগ হলো। কত বড় বেয়াদ্দপ, এই অবস্থায় সিগারেট চায়। থমথমে গলায় বলল, পারবো না, তবে বিষ এনে দিতে পারবো, খাবেন? রঙ্গন হাসলো, বলল, এখন মনে হচ্ছে তুই অনুভবের বোন। ওহি প্রসঙ্গ পাল্টে বলল, আপনার বাড়ির লোকজনকে খবর দিন। আপনার বেডের পাশে ফোন রাখা আছে, কাজ ভেঙে গেছে, দেখুন তো কল দেওয়া যায় কিনা, নইলে আমার ফোন নিন। রঙ্গন ফোন হাতে নিয়ে দেখলো অবস্থা ভালো নয়, তবে বোধহয় কল যাবে। বন্ধুর নম্বরে কল দিয়ে তাকে আসতে বলল। ওহি অবাক হয়ে বলল, বাড়িতে না জেনে তাদেরকে কেন জানালেন? তোর কোনো সমস্যা? ওই কিছু বলার আগেই ইচ্ছে আসলো। রঙ্গন দুজনকে তাড়া দিয়ে বলল, তোদের এখন যাওয়া উচিত, আমার বন্ধুরা আমাকে নিতে আসবে। ইচ্ছে মাথা নাড়িয়ে কাগজটা তার হাতে দিয়ে ওহিকে ইশারা করলো বেরোনোর জন্য। ওহি চলে যাওয়ার জন্য পা বাড়ালো, তখন পেছন থেকে রঙ্গন বলল, মাইয়া মানুষ বড্ড চালাক। তোকে বোকা ভেবেছিলাম, তুই তো দেখছি আরো চালাক। তোকে আমার প্রেমে পড়তে বলেছিলাম, উল্টো তুই আমাকে প্রেমে ফেলতে চাচ্ছিস। ভালো হইয়া যা। ওহি হতভম্ব হয়ে কিছু সময় তার দিকে তাকিয়ে রইল। পুরো বিষয়টা তার মাথার উপর দিকে গেল। তাকে থেমে থাকতে দেখে রঙ্গন আবারও ধমকে বলল, যাচ্ছিস না কেন? এখন কি তোকে কোলে করে বের করতে হবে? পর্ব 12। আজকে কোচিং শেষে কয়েকজন বন্ধুবান্ধব মিলে ঘুরতে বের হয়েছে। তার অবশ্য একটা কারণ আছে, জিহান তাদের ট্রিট দিবে। রিক্সা থেকে নেমে একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালো চারজনই। জিহান তাদের দাঁড়াতে দেখে বলল, কিরে, যাচ্ছিস না কেন? ইচ্ছে শান্ত কণ্ঠে বলল, তুই আগে আগে যা। কেন? ইচ্ছের মুখের কথা কেড়ে নিয়ে জিনিয়া বলল, যদি তুই ভেগে যাস তখন? জিহান কথা বাড়ালো না, বিরক্ত নিয়ে ওদের দিকে একবার তাকিয়ে আগে আগে হাঁটতে লাগলো। রেস্টুরেন্টের 4 তলায়, তাই সবাই গিয়ে লিফটে উঠল। 4th ফ্লোরে গিয়ে আগেই বেরোলো জিহান। ভেতরে ঢুকবে এমন সময় ইচ্ছে ডাক দিয়ে বলল, আরে তুই আগে ঢুকছিস কেন? তো কি করব? ওহি বলল, কাচের দরজাটা ধরে রাখ, আগে আমরা ঢুকবো। জিহান সবার দিকে একবার তাকিয়ে বলল, বললেই পারিস, দরজা খোলার মতো শক্তি নাই, এত পেঁচাতে হবে কেন? জিনিয়া মুখ ভেঙচি দিয়ে বলল, তোরা তো ভাবতে হবে না, যা বলছি তাই কর। সকলে ভেতরে গিয়ে বসে পড়ল। ইচ্ছেরা যে টেবিলে বসেছে তার চারপাশ জুড়ে বেশ কয়েকটা কাপল বসেছে। কেউ হেসে হেসে গল্প করছে, কেউ বা খাইয়ে দিচ্ছে। এসব দেখে ইচ্ছে মুখ ভেঙে বলল, দেখেছিস কত ঢং? তার কথার দ্বিমত জানিয়ে জিহান বলল, ঢং হবে কেন রে ছেমরি, এটা ভালোবাসা, বুঝেছিস? না, আমারও তো বোঝার সময় নেই। জিহান আফসোসের সুরে বলল, আহারে, আমার যদি একটা বউ থাকতো, মাথায় তুলে রাখতাম। কিন্তু কি কপাল, জীবনে একটাও সিঙ্গেল মেয়ে পেলাম না। ইচ্ছে তার কথা শুনে দাঁত কেলিয়ে বলল, আমি কিন্তু পিওর সিঙ্গেল আছি। জিহান বড় বড় করে তাকিয়ে হাত দুটো একসাথে করে বলল, মাফ কর বোন, বান্ধবীরা হচ্ছে উন্নত জাতের প্রাণী। এদের বিয়ে খেতে হয়, দেখতে হয়, বিয়ে করতে হয় না। জিহানের কথা শুনে সবাই হেসে ফেলল। সবাই মিলে বিরিয়ানি অর্ডার দিয়ে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ ওহের চোখ গেল একদম শেষে বসা তার ভাইয়ের দিকে। মাথায় হাজারো প্রশ্ন আসলো। তৎক্ষণাৎ ইচ্ছেকে গুঁতো মেরে ফিসফিস করে বলল,
ইচ্ছে দেখতো, ওটা ভাইয়া না? ওহির কথা শুনে সেদিকে দৃষ্টিপাত করলো ইচ্ছে। হ্যাঁ, কথা সত্য। শুভ্র রঙের পাঞ্জাবি পরে বসে আছে এমপি মশাই। তবে অবাক হলো তার পাশে বসা পায়েল খন্দকারকে দেখে। ইচ্ছে উঠে দাঁড়ালো। সবাই একসাথে বলে উঠল, কোথায় যাচ্ছিস? দাঁড়া, এমপি মশাইয়ের একটু জ্বালিয়ে আসি। ওহি মুচকি হেসে সম্মতি দিল। জিহান আর জিনিয়া সেদিকে তাকিয়ে রইল, কি হয় দেখার আশায়। অনুভব কিছু একটা নিয়ে পায়েলের সাথে আলোচনা করছিল। বিষয়টা যে সিরিয়াস তাদের ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে। তবুও ইচ্ছে পিছু হাঁটল না, এগিয়ে গেল। এবারে তাকে কিছু না বলায় দিনের পর দিন তার সাহস বেড়েই চলেছে। হুট করে গিয়ে অনুভবের পাশের চেয়ারটা টেনে বসে বলল, এমপি বসাই, আপনি আমাকে না নিয়ে একা একা রেস্টুরেন্টে খেতে এসেছেন? দুজনেই ভ্যাবাচাকা খেয়ে গেল। পায়েলের বিষয়টা বুঝতে একটু সময় লাগলো। অনুভব গম্ভীর কণ্ঠে বলল, তুমি এখানে কেন? আসতে পারি না? পায়েল হেসে বলল, কেন পারবে না পিচ্ছি? অবশ্যই পারবে। আমি নেতা সাহেবকে বলেছিলাম তোমায় নিয়ে আসতে, কিন্তু বলল তুমি নাকি পড়াশোনায় ব্যস্ত। ইচ্ছে অভিযোগের সুরে বলল, আপু, এই লোকের কথা একদম বিশ্বাস করবেন না। আমি অলওয়েজ ফ্রি, কিন্তু তার তো আমার জন্য কোনো সময়ই নেই। পায়েল অনুভবের দিকে তাকিয়ে বলল, এসব কি শুনছি নেতা সাহেব? অনুভব কি বলবে বুঝল না, চুপ করে রইল। এ সময় সে মোটেও ইচ্ছেকে আশা করেনি। পায়েল উত্তর না পেয়ে ইচ্ছেকে বলল, বুঝলে ইচ্ছে, সময় থাকতে তাকে আঁচলে বেঁধে নাও। ইচ্ছে বুঝতে না পেরে বলল, মানে? মানে আবার কি? সময় থাকতে বিয়ে করে নাও। এখন তোমায় পাত্তা দিচ্ছে না, বিয়ের পর তুমি পাত্তা না দিয়ে শোধ তুলবে। ইচ্ছে কিছুটা থতমত খেয়ে গেল, তবুও হাসার চেষ্টা করে বলল, বিয়ে করারও সময় নেই তার। পায়েলকে কিছু বলার সুযোগ না দিয়েই অনুভব তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কে বলেছে সময় নেই? চলো মেয়ে, আজকেই তোমায় আমি বিয়ে করব। তারপর 24 ঘন্টা শুধু তোমাকেই সময় দিব। ইচ্ছে চট করে উঠে দাঁড়িয়ে বলল, না না, আজকে আমি ব্যস্ত, অন্যদিন বিয়ে করব, কেমন? বড় বড় ধাপ ফেলে চলে গেল। পায়েল সেদিকে তাকিয়ে হেসে বলল, পিচ্চিটা কিন্তু ভীষণ দুষ্ট নেতা সাহেব, দেখে শুনে রাখবেন। অনুভব মুচকি হেসে বলল, অবশ্যই। এখন আমরা আবার আলোচনা শুরু করি। আচ্ছা, শুরু করুন। ইচ্ছে হাঁপাতে হাঁপাতে গিয়ে টেবিলে বসলো। এত সবাই তাকিয়ে থাকলেও তাদের কোনো কথাই শুনতে পায়নি, শুধু তাকিয়েছিল। তাকে এভাবে আসতে দেখে জিনিয়া বলল, কিরে, তোর কি ওই ব্যাটারে দেখে হাঁপানি উঠে গেল? তুই চুপ থাক বেটি। এবার ওহি জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? ইচ্ছে থমথমে গলায় জবাব দেয়, তুই কুষ্টা ভাই এত চালাক কেন রে? কেন, কি হয়েছে? ইচ্ছে সব খুলে বলতেই সবাই এক দফা হাসলো। জিহান তো বলেই বসলো, যাই বলিস, এই বেটা এমপির সাথে কিন্তু তোর সেই জমবে। তুই চুপ থাক ফাজিল। খাওয়া দাওয়া শেষ করে যে যার গন্তব্যে চলে গেল। বিকাল ফুরিয়ে সন্ধ্যা নামলো বলে হোস্টেলে ফিরেই ফ্রেশ হয়ে বাড়িতে কল দিল। বেশ কিছু সময় কথা বলে দুজনেই পড়তে বসলো। পড়াশোনার সময় পড়াশোনা আর বাদরামির সময় বাদরামি। ওহি পড়তে পড়তে হঠাৎ বিরক্ত হয়ে বলল, ইচ্ছে, একটা কবিতা শোনা তো। ইচ্ছে সাথে সাথে দাঁত কেলিয়ে বলল, ছোটবেলায় স্যারের বাড়ি খেয়ে শিখেছি জ্যামিতির অঙ্কন। আমার বান্ধবী প্রেমে পড়েছে, সেই বেটার নাম রঙ্গন। ওহি কিছুটা লজ্জাবোধ করলো, তাই কপট রাগ দেখিয়ে বলল, চুপ, উল্টাপাল্টা কথা বলবি না। গরুর হয়েছে 3টে বাচ্চা, আমার বান্ধবী পাচ্ছে লজ্জা। ওহি বিরক্ত হয়ে বলল, তোর আর ওই বেটা রঙ্গনের কারোরই কোনো লজ্জা সরম নেই। তোরা কি নিজেদের ভাই বোন নাকি বলতো? ইচ্ছে বেশ ভাব নিয়ে বলল, শোন, লজ্জা না থাকা বড় মনের পরিচয়। ওহি অবাক কণ্ঠে শুধায়, মানে? এই যে, যাদের লজ্জা শরম কম থাকে তারা কারোর কথাই কিছু মনে করে না, খুব তাড়াতাড়ি সবাইকে মাফ করে দেয়। আর মাফ করে দেওয়া কিসের লক্ষণ জানিস? তাকে বলার সুযোগ না দিয়েই ওহি বলে, বড় মনের। ইচ্ছে ওহির পিঠে ওপর থাপ্পড় মেরে বলে, দেখেছিস, আমার সাথে থাকতে থাকতে তোর কত বুদ্ধি হয়েছে। বেশ কিছু সময় ধরে গল্প করে ইচ্ছে আবার পড়ায় মন দিল। কিন্তু ওহি সামনে বই নিয়ে মনে করলো সেই দিনের কথা। রঙ্গন হসপিটালে রেখে আসার পর ওহি তাকে কল করেছিল। হ্যালো, শুনছেন? বল, শুনছি। কেমন আছেন? খুব ভালো, পার্টি করছি। ওহি হতভম্ব হয়ে বলল, কিন্তু আপনি তো অসুস্থ, হসপিটালে। রঙ্গন বিরক্ত হয়ে বলল, জানিসই হসপিটালে আছি, তবুও কেন জিজ্ঞেস করছিস কেমন আছি? ওহি স্বাভাবিকভাবেই বলল, বলতে চেয়েছি এখন কেমন আছেন। যেমন দেখে গিয়েছিস। আপনাকে কে মেরেছিল? তোর ভাই। অসম্ভব, আমার ভাই কাউকে আঘাত করে না। রঙ্গন হাসল, বলল, এত বিশ্বাস?
হুম, অবশ্যই। ভালো। ওহি কিছু একটা ভেবে বলল, আচ্ছা, একটা কথা বলুন, আপনাকে কেউ খুন করতে চাইলে আপনি তাকে কি করবেন? ওহির এমন কথায় রঙ্গন হাসে, মাথার উপরে ছাদের পানে চেয়ে স্বভাবসুলভ ধোঁয়া উড়াতে উড়াতে ভাবলেশহীন শীতল কণ্ঠে বলে ওঠে, খুনিটা যদি অন্য কেউ হয় তাহলে পরপারে পাঠিয়ে দেব, আর খুনিটা যদি তুই হোস তবে বিয়ে করে রঙ্গনের রংবিহীন কঠোরে নিয়ে গিয়ে বলবো, নে, এবার মার। ওহি চিন্তিত কণ্ঠে বলল, আমার মনে হয় না আপনি এমন কিছু করতে পারবেন। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, তোর কি আমাকে ভালো মানুষ মনে হয়? ওহি টিটকারি মেরে বলল, আপনাকে তো আমার মানুষই মনে হয় না, ভালো মানুষ তো দূর। বেশ, ভালোই চিনেছিস তবে। ওহি কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে, দেখে শুনে থাকবেন, রাখছি। ধরে কে রাখছে? রাখ। আপনি একটা অসহ্যকর লোক, জানেন? হ্যাঁ, জানি। ওহি রেগে বলল, আপনার মতো খুষ্টা লোকের কপালে জীবনেও বউ জুটবে না। রঙ্গন খুব জোরে হেসে উঠে বলল, শোন, তুই যদি মনে করিস এই কথার বিপরীতে আমি তোকে বলবো, তাতে কি বউ না পেলে তোকে বিয়ে করব, তাহলে ভুল ভাবছিস। কারণ বউ পাই বা না পাই, বিয়ে আমি তোকেই করব। ওহি রেগে গিয়ে বলল, আপনার সাথে যদি আমার জীবনে কথা বলি তাহলে? রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, তাহলে তোর ভাইয়ের নামটা পাল্টে রাখবো। ওহি আশাহত হয়ে ঘুমন্ত ইচ্ছের দিকে তাকায়। এই দুটো সব সময় তার ভাইকে টানবেই। এই শয়তান দুটো তাকে পাগল বানিয়ে পাগলাগারদে না পাঠানো পর্যন্ত বোধ হয় শান্তি পাবে না। শুনলেন মিশকামনের লেখা মেঘকুঞ্জের ইলশিগুড়ি গল্প থেকে পর্ব ৮, ৯, ১০, ১১, ১২। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।